টিভিএন 24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি আমি রানা রায়হান। প্রেসিডেন্ট জো বাইডেন তার মেয়াদের শেষ সপ্তাহে এসে স্টেট ডিপার্টমেন্টে এক বক্তৃতায় তার পররাষ্ট্রনীতির সাফল্য দাবি করেছেন। প্রেসিডেন্ট ইলেক্ট ডোনাল্ড ট্রাম্পের অভিষেকের আর মাত্র 7 দিন বাকি আছে। এর আগেই বাইডেন তার একক মেয়াদে দেশকে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিকভাবে শক্তিশালী করার প্রচেষ্টার কথা তুলে ধরেন। প্রেসিডেন্ট তার বক্তৃতায় বিশেষ করে আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকার শক্তি বেড়েছে বলে উল্লেখ করেন। এর মধ্যে হামাসের সাথে ইসরায়েলের যুদ্ধবিরতি এবং জিম্মি চুক্তির বিষয়ে সমঝোতা চূড়ান্ত হয়েছে। প্রেসিডেন্ট জো বাইডেন এবং দুই পক্ষের কর্মকর্তারা গণমাধ্যমকে এমন কথা বলছেন। আরেকটি খবর আছে, ভারত ও বাংলাদেশের সামরিক সম্পর্ক সহযোগিতা আগের মতোই আছে উল্লেখ করে ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী বলেছেন, দুই দেশের পারস্পরিক সার্বিক সম্পর্ক তখনই স্বাভাবিক হবে যখন সে দেশে নির্বাচিত সরকার ক্ষমতায় আসবে। সোমবার ভারতের সেনাবাহিনীর বার্ষিক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেছেন। এই বিষয়টি নিয়ে আলোচনা করার চেষ্টা করব। আরেকটি প্রসঙ্গ থাকতে পারে, সেটি হচ্ছে টিউলিপ সিদ্দিক বেশ চাপের মুখে পড়েছেন। শুধু টিউলিপ সিদ্দিকই না, তার প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার তিনিও চাপে পড়েছেন। তাকে বা টিউলিপ সিদ্দিককে বিভিন্ন মহল থেকে, বিরোধী পক্ষ তো বটেই, পদত্যাগের যাকে বলা হয় যে দাবি তোলা হচ্ছে, আহ্বান জানানো হচ্ছে। এখনও পর্যন্ত পদত্যাগ করেননি। আমরা এর মধ্যেই বিভিন্ন রিপোর্ট দেখছি একের পর এক। আমরা সবশেষ এএফপিতে রিপোর্ট দেখলাম, গার্ডিয়ানে দেখলাম, আরও বিভিন্ন জায়গায় বিভিন্ন গণমাধ্যমে রিপোর্ট এসছে। এই তার খালা অর্থাৎ শেখ হাসিনার সাথে টিউলিপ সিদ্দিকের যে রাজনৈতিক ব্যক্তিগত পারিবারিক সম্পর্ক তো রয়েছেই, সেগুলো নিয়ে রিপোর্ট এসছে। আজকে আলোচনার জন্য আমার সাথে আছেন ডক্টর মোহসিন ইউ পাচৌরি, প্রফেসর বায়োলজি, এক্স-ডিন অফ দি স্কুল অফ সায়েন্স অ্যান্ড অ্যালাইড হেলথ। আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনাকে অনেক ধন্যবাদ। আপনার শ্রোতাদের, দর্শকদের। আছেন সৈয়দ মাহমুদুল্লাহ, সিনিয়র সাংবাদিক। তিনি কানেক্ট একটু পরেই হবেন, আমরা তার সাথে আলোচনা করব। আমি শুরুতেই ডক্টর মোহসিন পাটোয়ারির কাছে যেটি জানতে চাইব, প্রেসিডেন্ট বাইডেন তার বক্তৃতা আপনি শুনে থাকবেন, আজকে দিয়েছেন স্টেট ডিপার্টমেন্টে। তিনি তার পররাষ্ট্রনীতিতে বলা চলে সব ক্ষেত্রেই সাফল্য দাবি করছেন। আসলে ব্যর্থতার কথা তিনি বলেননি, নিশ্চয়ই ব্যর্থতাও খুঁজে বের করছে অনেকেই। আপনি কি দেখছেন? আপনাকে অনেক ধন্যবাদ। এটা আপনি যা বলছেন যে হোয়াইট হাউস ছাড়ার আগে এটা ওনার শেষ প্রেস কনফারেন্স স্টেট ডিপার্টমেন্টে, যেখানে উনি ওনার বক্তৃতায় ইসরায়েলের গাজা যুদ্ধ, ইউক্রেনের যুদ্ধ এবং আফগানিস্তান এই বিষয়ে তার প্রশাসনের সফলতা, কিছু ব্যর্থতার কথাও বলেছেন অল্প করে আর কি। তো আমি মনে করি কিছু সফল, কিছু ব্যর্থতা আছে। সফল এটা আমি বলবো যে উনি গত মেতে গাজা যুদ্ধের জন্য যেই 3 স্টেপ যে প্রপোজাল দিয়েছিলেন যে গাজা যুদ্ধ বন্ধের জন্য, তার 1 নম্বর প্রস্তাবটা ছিল যে 6 সপ্তাহের জন্য যুদ্ধবিরতি এবং সেই সময় যে কিছু সংখ্যক যারা হোস্টেজ আছে তাদেরকে ছেড়ে দিবে, তার বিনিময়ে ইসরায়েল বেশ কিছু সংখ্যক প্যালেস্টাইনদের ছেড়ে দিবে। এটা হলো প্রথম পর্যায়ে। সেকেন্ড পর্যায়ে বলেছিলেন যে আপনার পার্মানেন্ট সিজফায়ার হবে নেক্সট 6 উইকে আলোচনার মাধ্যমে। তারপরে হবে আপনার ইসরায়েলি সৈন্যরা সম্পূর্ণভাবে গাজা ত্যাগ করবে এবং গাজার রিকনস্ট্রাক্ট করবে। এটা গত মের 27 তারিখে উনি এই প্রস্তাবটা দিয়েছিলেন এবং বলেছিলেন যে প্রায় হয়ে যাবে, কিন্তু এগুলো হয় নাই। এখন যে প্রথম প্রস্তাবটার কথা বলছেন, উনি বলছেন যে এটা সময়ের ব্যাপার। ওনার কেউ সমর্থকরা বলতেছে এটা 24 আওয়ার্সের মধ্যে হবে। সুতরাং আমি বলবো যে যুদ্ধবিরতিটা একটা সফলতা আমি বলতে পারি, বুঝতে পারছেন। কিন্তু ওনার অসফলতা হলো যে যুদ্ধটা এত মাস লিঙ্গার করলো, 46,000 প্যালেস্টাইনিয়ানরা নিহত হলো, রাইট?
তারপরে প্রায় 90% অফ 2.3 মিলিয়ন গাজাবাসী স্থানান্তরিত হলো, এক জায়গা থেকে আরো জায়গায় চলে গেল, তাদের বাড়িঘর পুড়ে গেল। এই যে তার মধ্যে যারা মারা গেলেন 46,000, তার বেশিরভাগ নারী এবং শিশু। এটা আমি মনে করি। তারপরে ইন্টারন্যাশনাল কোর্ট আইসিসি বলছে যে ইসরায়েলি প্রাইম মিনিস্টারকে ওয়ার ক্রাইম হিসেবে জেনোসাইডের জন্য দায়ী করা হয়েছে। এই যে জিনিসগুলো হয়েছে এত 15 মাস, 10-15 মাস, এটার জন্য সম্পূর্ণ আমেরিকান অস্ত্র, আমেরিকান সাহায্য উপরে ভিত্তি করে এই জিনিসগুলো হয়েছে। সুতরাং এটা আমি বলবো আমেরিকান পলিটিক্সের ব্যর্থতা। এটার বিভিন্ন জনে বিভিন্ন জিনিস বলে। কেউ বলে যে যেহেতু আমেরিকান ফরেন পলিসি ইজ হাইজ্যাক্ট বাই দি লবিং গ্রুপ। এটা প্রফেসর জন মেশমেয়ার কথা যদি আপনি দেখেন, ইউনিভার্সিটি অফ শিকাগোর প্রফেসর, উনি বলবে যে এটা লবিং গ্রুপের জন্য আমাদের সব কংগ্রেস এবং সব এভরিথিং হাইজ্যাক্ট, হোয়াইট হাউস ইজ হাইজ্যাক্ট। বাট অন্যান্য ইয়েদের মতে তারা মনে করেন এটা না, এটা হলো ইসরায়েল হলো আমেরিকার ফাইটিং ডগ ইন দি মিডল ইস্ট, মিডল ইস্টকে কন্ট্রোল করার জন্য করে। সুতরাং যেটাই হোক না কেন, আমেরিকান দুই দলের মধ্যেই এটা একটা সমঝোতা আছে এই সাহায্যের ব্যাপারে। এই ব্যর্থতাটা আমার মনে হয়েছে মিডল ইস্টে, আমি মনে করি। আশা করি এবার আসলে ছাড়ার আগে, আপনি জানেন প্রেসিডেন্ট ইলেক্ট ট্রাম্প বলেছে যে এটা না হলে মিডল ইস্টে হেল হবে। সে গাজা হেলের কথা বলে নাই, বলছে মিডল ইস্ট হেল, এবং সে সাংঘাতিক প্রেসার দিছে। তার যেই মিডল ইস্ট এনভয় স্টিভ উইকফ, প্রেসিডেন্ট ট্রাম্পের, উনি মিডল ইস্টে আছেন, উনি এ নিয়ে ইসরায়েলের সাথে কথা বলছে, প্রেসার দিচ্ছেন। প্রেসিডেন্ট বাইডেনের যে মিডল ইস্ট অ্যাডভাইজার ব্র্যাড ম্যাকগার্ক, উনিও সেখানে। ইসরায়েলের মোসাদের হেড, ইসরায়েলি ইন্টেলিজেন্সের হেড, ইজিপ্টের ইন্টেলিজেন্সের হেড, এবং কাতারের প্রাইম মিনিস্টার, এবং আপনার হামাসের প্রতিনিধি, এরা সম্পূর্ণভাবে এবার ভীষণভাবে চেষ্টা করতেছে যে অন্ততপক্ষে তার লেগেসির জন্য উনি যাওয়ার আগে যে একটা সিজফায়ার যেন ঘোষণা করতে পারে। এটা তার সফলতা বলে উনি মনে করছেন। এটা একটা। আমি এখানে একটা প্রশ্ন করতে চাই, 2 নম্বর প্রসঙ্গ যাওয়ার আগে, নাকি আপনি 2 নম্বর প্রসঙ্গটা শেষ করবেন? না, আপনি বলেন, আমরা ইউক্রেনের ব্যাপারে যেতে পারি। না, এখানে রাখতে চাই গাজা প্রশ্নে, ইসরায়েল প্রশ্নে। সেটা হচ্ছে আমরা দেখেছি প্রকাশ্যেই বেঞ্জামিন নেতানিয়াহুকে ইসরায়েলকে ধমক দিচ্ছেন অস্ত্র বন্ধ করা হবে। তিনি বলেছেন, তার প্রশাসন থেকে বলা হচ্ছে, কিন্তু আবার অস্ত্র দেওয়া হচ্ছে। বিভিন্নভাবে বেঞ্জামিন নেতানিয়াহুকে বিরত রাখার চেষ্টা করা হয়েছে। একদিকে অস্ত্র দেওয়া হচ্ছে, একদিকে বলা হচ্ছে যে হিউম্যানিটেরিয়ান যে সহায়তা গাজায় সেটা দেওয়া হবে, সেটা চালু রাখা হচ্ছে, নানাভাবে দেওয়া হচ্ছে এবং হবে। তো এই যে দ্বিচারিতা, এইটা অনেকে বলছেন দ্বিচারিতা, আমি বাংলা করছি দ্বিচারিতা। এই দ্বিচারিতা আমেরিকার পলিটিক্সের জন্য, বিশ্ব দরবারে আমেরিকার পলিটিক্সের জন্য ক্ষতিকর নাকি ঠিক আছে? না, এটা ঠিক থাকবে কেমনে? আপনি গায়ের জোরে, আমি বলে আমরা এই দেশের নাগরিক হিসেবে আমরা বুঝি, গায়ের জোরে আপনি কতদিন করবেন? সারা বিশ্ব একদিকে, এখন আমেরিকা এবং ইসরায়েল একদিকে। কারণ এটা তো ভাই সোজা কথা। আমি আপনাকে বলি যে এটা করো না, কিন্তু আপনাকে করার জন্য যা কিছু দরকার সবকিছু আমি আপনাকে দিচ্ছি। এটা ডাবল স্ট্যান্ডার্ড না? আপনি কি বলছেন? দ্বিচারিতা না? দ্বিচারিতা, ডাবল স্ট্যান্ডার্ড। এটা সমস্ত পৃথিবী এটা দেখছে, সমস্ত পৃথিবী এটা বুঝতে পারছে। এই যে হাজার হাজার লোকগুলো মারা গেল, এই জেনোসাইড হলো, এবং জেনোসাইড ইসরায়েলে হয়েছে, এবং যারা অস্ত্র দিচ্ছে তারা কি এর সাথে কি ইয়ে না? তারা সেই একই দোষী না? এটা তো আমি মনে করি এটা ঠিক না। এটা পৃথিবীতে আমাদের অনেক দুর্নাম হয়েছে, পৃথিবীর অনেক দুর্নাম হয়েছে, এবং এটা অনেক দিন থাকবে। আই থিঙ্ক প্রেসিডেন্ট বাইডেনের লেগেসি, ইন্টারনাল বেশ কিছু করেছেন উনি উইদিন কান্ট্রির জন্য আর কি, প্রেসক্রিপশন ড্রাগের দাম কমানো, এই সেই কিছু করেছেন। কিন্তু বিদেশের জন্য, পার্টিকুলারলি মিডল ইস্টের জন্য এটা তার একটা লেগেসি হয়ে থাকবে, যে এই হাজার 46,000 লোক মারা যাওয়ার জন্য সে যে হেল্প করেছে, এটা তার যে কারণেই হোক, যেইভাবে হোক, এটা তার সময় হয়েছে। তার কিছু দিছে, ওটা কিছু ওনার কামালা হ্যারিস তার কিছুটা এটা পে করছে তার ইলেকশনে হেরে যে, রাইট? এটা বিরাট হয়। এবং ডোনাল্ড ট্রাম্প, প্রেসিডেন্ট ট্রাম্প কিছুটা গেইন করছে বিশেষ সার্টেন গ্রুপের ভোট পেয়ে। এবং এই জিনিসগুলো এটা আমেরিকার জন্য ক্ষতি হয়েছে। বিশ্ব দরবারে আমেরিকার পজিশনটাকে অনেক ক্ষতিকর অবস্থায় নিয়ে গেছে।
অর্থাৎ আপনি বলতে চাচ্ছেন যে এই ধরনের ঘটনা ঘটতে থাকবে এবং একের পর এক এটা কি ভুল পররাষ্ট্রনীতি হিসেবে দেখবেন আপনি? এটা ভুল মানে কি, এটা হলো দি আমেরিকান পাওয়ার, আমেরিকান পলিসিং, আমেরিকান হেজিমনি, যেটা আমরা আপনার গ্রামের মোড়ল যেরকম তার আধিপত্য বজায় রাখার জন্য যা করার দরকার। আমাদের গ্রামে এমন মোড়ল আছে, সে কি বলে আপনাকে বলবে, ওই চোরের বলবে চুরি কর, গৃহস্থের বলবে তুমি সজাগ থাকো। হ্যাঁ, একজনকে দিয়ে আরেকজন, যেমন আপনি যখন ইরাক ইরানের যুদ্ধটা হইলো, রাইট, সাদ্দামকে ক্লিয়ারেন্স দিছে পরিষ্কার, আমরা দেখছি তখন টেলিভিশনে অ্যাম্বাসেডর বলছে যে আমাদের এই ব্যাপারে কোনো ইন্টারেস্ট নাই, তোমরা যাক। সে ওটা গ্রিন সিগন্যাল ধরে সে করছে, ওইদিকে ইরানকে আবার অস্ত্র দিছে থার্ড ওয়ার্ল্ডের থ্রুতে। এই যে চোরকে চুরি করো, গৃহস্থের উপর সজাগ থাকো, এই নীতিটা, ডাবল স্ট্যান্ডার্ড নীতিটা, এটা হয়তো রাজনীতিতে এটা খাটে, কিন্তু মোরালি এটা কিন্তু ঠিক না বলে আমি মনে করি আর কি। কিন্তু বড় বড় প্লেয়ার যারা, তারা সাধারণত এরকম করে থাকেন, অর্থাৎ এই ধরনের নীতি তারা অবলম্বন করে থাকেন। অন্যান্য ক্ষেত্রেও আমরা দেখেছি কেউ যে ইতিহাসের বিভিন্ন পর্যায়ে এইখান থেকে সরে গেছেন, সেরকম তো না, মানে হ্যাঁ সমালোচনার শিকার হয়েছে। হিস্টোরিক্যালি এই যে বড় শক্তিগুলো ডিভাইড অ্যান্ড রোল, যে ডিভাইড অ্যান্ড কনকার যেটা বলে আর কি, এটা তো করে আসছে ব্রিটিশ আমলে। আমরা ধরেন ব্রিটিশ ইন্ডিয়াতে দেখছি না, বাংলাদেশ প্রসঙ্গে যদি ধরি, 71-এ একদিকে গোপনে অস্ত্র দিচ্ছে কিসিঞ্জার পাকিস্তানকে, আর এদিকে বাংলাদেশকে মানবিক সহায়তার জন্য ইন্দিরা গান্ধীকে প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে, রাইট? মানে এরকম তো হয়েছে। এটা ডিপ্লোমেসি যেটা বলে, ডিপ্লোমেসিতে তো আপনি এটা তো চেস গেম, দাবা খেলা, যেটা দাবা খেলা, তার ন্যাশনাল সিকিউরিটি, তার আমার দেশের যে ইন্টারেস্টটা কিভাবে মেনটেন করা যাবে, হ্যাঁ, সামনাসামনি না এসে অনেকটা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি দিয়া, থার্ড পার্টি দিয়ে এই কাজগুলো করানো হয়। এগুলো আপনি যেটা বলছেন ওটা সঠিক, যে শুধু আমেরিকা না, বড় শক্তিগুলো, ব্রিটেন করেছে, তখন ফ্রান্স করেছে, তারপরে যত আপনার শক্তিগুলো ছিল আর কি, দখলদারি শক্তিগুলো ছিল, এরা সবাই বিভিন্ন সময় করেছে, রাশিয়াও করেছে বিভিন্ন সময়। এটা তারা করে থাকে এবং এটা হিস্ট্রিক্যালি এটা মনে হয় চলতে থাকবে আর কি। অর্থাৎ ডিপ্লোমেসিতে এরকম ঘটনা ব্যাখ্যাতীত অথবা ব্যাখ্যা থাকলেও ঘটতে থাকবে। যেটি 2 নম্বর প্রসঙ্গটা, জি আচ্ছা, 2 নম্বর জিনিস যেটা, যে ইউক্রেনের যে সাকসেস, ইউক্রেনকে উনি সাকসেস বলতে চাচ্ছে, যে আমেরিকা না থাকলে, ওখানে আমেরিকা সাহায্য না করলে পুতিন এই মুহূর্তে কিয়েভ পর্যন্ত কিয়েভ দখল করে নিত, রাইট? আমার ধারণা, বিভিন্ন আলোচনা থেকে আমি দেখছি, পুতিনের কোনো সময় ইন্টারেস্ট ছিল না কিয়েভকে দখল করা। পুতিনের রাশিয়ার ইন্টারেস্ট একটাই ছিল, যে তার দ্বার প্রান্তে না কি বলে সীমান্তে, হ্যাঁ সীমান্তে, হ্যাঁ, তার সীমান্তে যেন ন্যাটো, তার শত্রু কোনো যেন না আসে। এটা সব দেশে যে, আপনাদের মনে আছে, আমাদের মনে আছে প্রেসিডেন্ট কেনেডির সময় আপনার কিউবা নিয়ে যেটা হলো, রাইট, কিউবান ক্রাইসিস, যেটা সেটা কারণ কি, আমেরিকা বলেছে আমাদের কন্টিনেন্টে, আমাদের কাছে এসে তোমাদের ওখানে থাকতে পারবে না, মিসাইল থাকতে পারবে না, রাইট? এটা বিরাট। এই জিনিসটা আমরা যেরকম চিন্তা করি ভাই, আপনি আপনার ছেলের কথা, আপনার নিজের কথা যেমন চিন্তা করেন, আপনি যদি আমার ব্যাপারে সেটা চিন্তা করেন, তাহলে সমস্যাটা হয় না। সুতরাং পুতিনের যে ব্যাপারে ইউক্রেনের ঘটনাটা হয়েছে, এই ঘটনাটা এমনি হয়নি। 2014-এ যেই সরকারটা চেঞ্জ হলো, ওটা বলে যে বিদেশি শক্তির দ্বারা এটা করা হয়েছে। প্রো রাশিয়ান যে সরকার ছিল, রাশিয়ার সাথে যারা ভালো সম্পর্ক রেখে কাজ করেছে, তাদেরকে সরিয়ে দিয়ে রেডিক্যাল গভর্নমেন্টকে ওখানে বসিয়ে নিয়ে আসছে, রাইট, অ্যান্টি রাশিয়ান। এই করে এই জিনিসগুলো ওখানে, আপনি কি মনে করেন যে রাশিয়া তার প্রতিবেশী, তার এইভাবে তার বিরুদ্ধে একটা শক্তিকে, ওখানে তার একটা পাওয়ার আছে, ইজ এ নিউক্লিয়ার পাওয়ার, তারা তো ওইভাবে ছেড়ে দিবে না। সেই জন্য আমি মনে করি যে ওই প্রসেসটা, ওই জিনিসটা আমার মনে হয় মিস্টেক হয়েছে। এই জন্য এর আগে আপনাদের মনে আছে 2000 কত সালে একটা সমঝোতায় আসছিল আপনার ইস্তাম্বুলে, সেই সমঝোতাটা হতে দেয়নি, যুদ্ধ বন্ধ করে হতে দেয়নি। এতে আমাদের লাভ কি হলো? আমাদের লাভ হলো বিলিয়ন্স অফ ডলার আমরা দিছি, আমাদের ওখানে গেছে, আমাদের ট্যাক্স মানি। আর ইউক্রেনের কি হলো? ইউক্রেনের প্রায় 100,000, বলে যে ক্লোজ টু 1 মিলিয়ন পিপল ডাইড, কিল্ড, রাইট?
এই প্রসঙ্গে আমরা আপনি আলোচনা করবেন। আমার সাথে যুক্ত হচ্ছেন আমাদের সাথে ডক্টর সৈয়দ মোহাম্মদুল্লাহ, সিনিয়র সাংবাদিক। আপনাকে স্বাগত জানাচ্ছি। যেটি হচ্ছে যে একটা ভাষণ আজকে দিয়েছে বক্তৃতা স্টেট ডিপার্টমেন্টে প্রেসিডেন্ট জো বাইডেন তার পররাষ্ট্রনীতি নিয়ে, এবং তিনি সব ক্ষেত্রেই সাফল্য দাবি করেছেন পররাষ্ট্রনীতির ক্ষেত্রে। তো এইটা আসলে মূল্যায়ন করছিলেন ডক্টর মহসিনী পাটোয়ারী। এই বিষয়ে আপনার কাছে জানতে চাইব। সবশেষ আপনি জেনে থাকবেন যে গাজা এবং ইসরায়েলের দুই পক্ষের মধ্যে একটি সমঝোতা হয়েছে অস্ত্রবিরতি এবং জিম্মি চুক্তির বিষয়ে। নেগোশিয়েটররা এবং অন্যান্য পক্ষ সবাই বলছে এই কথা। মোটামুটি এখনো পর্যন্ত এটি একটি নির্ভরযোগ্য তথ্য এবং আপডেট আর কি গাজা বিষয়ে। সৈয়দ মোহাম্মদুল্লাহ, আপনাকে ধন্যবাদ। হ্যাঁ, দুটো ব্যাপারেই আমি ডক্টর পাটোয়ারির বক্তব্য শুনেছি। আপনার প্রশ্নগুলো মোটামুটি অনুধাবন করতে পেরেছি। ভিডিও অন না হয় আমি সংযুক্ত হতে দেরি হলো। প্রথম তার বাইডেন যেটা দাবি করেন তার পররাষ্ট্রনীতি সাফল্য, পররাষ্ট্রনীতির ক্ষেত্রে সাফল্য একদম নেই। যুক্তরাষ্ট্রের পয়েন্ট অফ ভিউ থেকে এই দেশের রাজনৈতিক, অর্থনৈতিক সব দিক থেকে বিবেচনা করলে কিছু কিছু সাফল্য তার আছে, কিন্তু ব্যর্থতাই বেশি বলে পাল্লা বেশি বলে আমার মনে হয়। আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্রের সৈন্য যখন তিনি প্রত্যাহার করলেন, সেখানে অলমোস্ট বিরাট ট্র্যাজেডি ঘটেছে। যুক্তরাষ্ট্রের সৈন্য মারা গেছে, সেখানে লোক মারা গেছে, বিরাট ডিজাস্টার। সেটা একটা মানে এটা যুক্তরাষ্ট্রের মতো একটা মহাশক্তির ক্ষেত্রে একটা অবমান্য সামিল হয়ে গেছে। এটি একটা ইউক্রেইনে যুক্তরাষ্ট্র ইউক্রেইনকে ন্যাটোতে নেওয়া হবে না এই দাবি, এইটা আশ্বাস দাবি করেছিল রাশিয়া। সেটা যুক্তরাষ্ট্র দেয়নি, না দেওয়ার কারণে এবং যুক্তরাষ্ট্রের চাপে ন্যাটো সেটাতে মানে চুপচাপ ছিল। যুক্তরাষ্ট্র বলেছেন আমরা এরকম আশ্বাস দেব না। তারপর রাশিয়া সেটা আক্রমণ করেছে। রাশিয়ার বর্ডার, রাশিয়ার সীমান্ত, এবং সেখানে যদি আবার ন্যাটো যায়, সে মানে তার জন্য ডিফেন্সের জন্য, তার প্রতিরক্ষার জন্য সে থ্রেট মনে করেছে, সে আক্রমণ করেছে। আক্রমণ করা নিঃসন্দেহে আন্তর্জাতিক নীতি অনুসারে সেটা জঘন্য, এবং আরেকটি দেশ কোথায় জয়েন করবে না করবে তার সার্বভৌম অধিকার, এটা সত্য কথা। কিন্তু সে তো আপনার কিউবা ক্রাইসিসের টাইমে যুক্তরাষ্ট্র থেকে মাত্র 90 মাইল দূরে কিউবা, সেখানে রাশিয়ার পারমাণবিক অস্ত্র সোভিয়েত ইউনিয়নের বহর আনতে দেওয়া হবে না, এটা কেনেডি বলেছিলেন। এটা সবসময় তারা সব ক্ষেত্রেই বলে। এখন বিভিন্ন ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের যে দাবি, রাশিয়ার যে দাবি, মহাশক্তিগুলো তাদের সবসময় তাদের চাপ বজায় রাখতে চায়। তো এখন ন্যাটোকে বহাল রাখা, ন্যাটোকে রাশিয়ার বিরুদ্ধে একটা প্রতিরোধ হিসাবে, প্রতিরক্ষা থ্রেট হিসাবে বজায় রাখা, এটার জন্য যুক্তরাষ্ট্রের নীতি, ইউরোপের নীতি। কিন্তু সেটা করতে গিয়ে আজকে ইউক্রেন ধ্বংস হয়ে গেছে, একটা ধ্বংসস্তূপে পরিণত। ইউক্রেনের 5 থেকে 7 মিলিয়ন লোক, 50 থেকে 70 লক্ষ লোক ইউরোপের বিভিন্ন দেশে আছে। সেই দেশগুলোর অর্থনৈতিক উপরে তারা একটা বোঝা হয়ে আছে, এবং সেই দেশগুলো এবং যুক্তরাষ্ট্র ওই ইউক্রেনকে অর্থ এবং অস্ত্র সাহায্য করতে করতে তারা নিজেরাও মানে ইউরোপের দেশগুলো বিশেষ করে ক্লান্ত হয়ে গেছে। যুক্তরাষ্ট্র অনেকটা, যুক্তরাষ্ট্রের রিপাবলিকানদের বেশিরভাগ এটার বিরোধী। এত পরিমাণ ওখানে অস্ত্র দেওয়া, এত পরিমাণ অর্থ দেওয়া এটার বিরোধী। ফলে সেই দিক থেকে ইউক্রেনে যুক্তরাষ্ট্রের পলিসি কতটা সংগত হয়েছে সেটা বলা মুশকিল। এটা যদি হয়, যেটা যুক্তরাষ্ট্রের বাইডেনের পর ডিফেন্স মিনিস্টার সেখানে বলেছিলেন, এই ইউক্রেনে রাশিয়ার হামলার কিছুদিনের মধ্যে তিনি সেখানে গিয়ে বলেছিলেন আমাদের লক্ষ্য হচ্ছে রাশিয়াকে দুর্বল করে দেওয়া, তাদের আলটিমেট লক্ষ্য। সেটা যদি তারা করে থাকেন, রাশিয়া কিছুটা দুর্বল হয়েছে নিঃসন্দেহে, কিন্তু রাশিয়া সবচেয়ে বেশি পারমাণবিক তার অস্ত্র আছে। এই বাঘকে একেবারে কাবু অবস্থায় করে ফেললে সেটা একটা বিপজ্জনক ব্যাপার আছে। তারা মানে ট্যাকটিক্যাল নিউক্লিয়ার ওয়েপন, যেটা ছোট সাইজের, সীমিত পরিমাণ ক্ষতি করতে পারে, এই ধরনের ব্যবহার করে। আচ্ছা, গাজার ব্যাপার যদি এখন এই গাজার বিষয়ে একটা বিরোধী থেকে আলোচনা করি, বিরোধী ফিরে এসে। ওকে, আমাদের মনে হচ্ছে একটা আরো টেকনিক্যাল সমস্যা আছে, একটু ইকো আসছে আমার কাছে, আপনাদের কাছে যাচ্ছে কিনা আমি জানি না।
তো সেইটার একটু সমাধানও করা দরকার। বিরতি ফিরে এসে আমার থেকে হচ্ছে গাজা সহ অন্যান্য প্রসঙ্গে আলোচনা করব। সেটি হচ্ছে ব্যর্থতা, সফলতা, বাইরের প্রশাসনের, বাইডেনের পররাষ্ট্রনীতি নিয়ে। দর্শক, আপনারা যারা অনুষ্ঠানটি দেখছেন আশা করছি ভালো লাগছে। আমরা একটু পরে ফিরে আসছি। আবার ডেমোক্রেসি অনুষ্ঠানে আবারও স্বাগত জানাচ্ছি। আমি চলে যাচ্ছি সৈয়দ মাহমুদুল্লাহর কাছে। এখন আপনি বলছিলেন যে গাজার ব্যাপারে বলার জন্য, তো গাজার ব্যাপারে তো চুক্তি প্রায় কাছাকাছি হয়ে গেছে, কিন্তু হয়ে গেলেই যে হবে এমন না। নেতানিয়াহু শেষ মুহূর্তে এটা ট্রাম্পের ক্রেডিটে দেওয়ার জন্য এটা বিলম্বিত করতে পারেন, এই একটা। আর আরো চাপ, ফার্দার চাপ দিতে পারেন। একটা হচ্ছে সৈয়দ মাহমুদুল্লাহ ভাই, আপনার এই ইয়ারফোনটা খুলে কথা বলতে কি অসুবিধা হবে? শুনতে পাবেন? এমনি স্পিকার আপনার কথা আমি শুনতে পাচ্ছি না। একটু শোনা, আমি দিচ্ছি, দিয়ে ইউজ করে দেখি। এখন মনে হয় ঠিক আছে। শুনতে পাচ্ছেন? এখন কথা বলেন দেখি। শুনতে পাচ্ছেন? কথা ঠিক আছে? হ্যাঁ, শুনতে পাচ্ছি। আর বলেন। ইকো হচ্ছে যদিও। হ্যাঁ, আপনি বলেন। আচ্ছা, যাক, আমি বলি, যদি শুনতে পান তাহলে বলতেছি। ওখানে মোটামুটি চুক্তি যেটা 36 জনের মতো ওদেরকে, জিম্মিদেরকে তারা ছাড়বে বলেছে, এবং 36 জনের মধ্যে কয়েকটা মৃতদেহ আছে। 36 জন মোট ছাড়বে, এবং এটা 6 সপ্তাহের জন্য আপাতত। আর মানে এদের প্যালেস্টাইনিদের 1000 পর্যন্ত সম্ভবত ছাড়ার, বন্দী ছাড়ার, হাজার হাজার প্যালেস্টাইনি তো সেখানে বন্দী আছে ইসরায়েলের। আমার একটা প্রশ্ন আছে, এই এখন অনেক আগেই তো যুদ্ধবিরতির আলোচনা চলছে, 6 সপ্তাহ প্রস্তাব অনেক আগেই প্রেসিডেন্ট জো বাইডেন দিয়েছেন। তো এখন কেন এইটা কার্যকর হতে যাচ্ছে শেষের দিকে এসে? সেটাও বলা মুশকিল এখনো পর্যন্ত। আমার এখন সন্দেহ আছে যে, আপনার মনে আছে ইরানের ব্যাপারে, যখন এই যে কয়েকদিন আগে কার্টার মারা গেলেন 100 বছর বয়সে, তাই যখন ইরানে তাদেরকে, যুক্তরাষ্ট্রের ডিপ্লোম্যাটদেরকে জিম্মি রাখা হয়েছিল, সেই তাদেরকে মুক্তি দেয়নি তারা নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত। নির্বাচনে তিনি হেরে যাওয়ার পরে তাদেরকে মুক্তি দিয়েছে। ফলে এইখানেও বাইডেন ক্ষমতা থেকে চলে যাওয়ার প্রাককালে তাদের দিচ্ছে যেন কি। এবং এটাতে আবার ট্রাম্পের এবং বাইডেনের দুইজনের দুইজনের স্পেশাল দূত এই আলোচনায় অংশ নিচ্ছেন। এবং এই কারণে এই আলোচনায় ট্রাম্পের দূত আছেন যে যেন মানে নেতানিয়াহু এটা এগ্রি করেন, মেনে নেন, 1। 2 নম্বর হচ্ছে ট্রাম্প পক্ষ থেকে যেন কোনো নতুন আপত্তি না তোলা হয় পরবর্তীতে, যে তাদেরকে না জানিয়ে এই ধরনের একটা এগ্রিমেন্ট করা হয়েছে। তারপরও বাইডেনের টার্ম শেষ হওয়ার পরে এটা কার্যকর হয় কিনা সেটা আমার সন্দেহ আছে। হয়তো কার্যকর হবে, ফাইনাল হয়ে যাবে, কিন্তু কার্যকর হবে সম্ভবত ট্রাম্পের টার্ম শুরু হওয়ার পরে। ক্রেডিট যাতে ট্রাম্পের মানে বাক্সে যায়, এই একটা কথা। আর তারপর হচ্ছে যে মানে তারা অন্য সব যত চুক্তি, যত শর্ত দিচ্ছে ইসরায়েল, অনেকগুলো শর্ত বেশ কঠিন শর্ত। একটা হচ্ছে যে মানে এখনো পর্যন্ত ইসরায়েলের 2 জন মন্ত্রী, কট্টর মন্ত্রী, তারা বলছে যে না, তারা এই কোন রকম চুক্তিতে রাজি নাই, ডেস্ট্রয় না কারো পর্যন্ত, হামাসকে টোটালি ডেস্ট্রয় করে দিতে হবে, এই একটা। ইসরায়েল আরেকটা শর্ত দিয়েছিল কয়েকদিন আগে, সেটা হচ্ছে যে মানে হামাসের বাকি যে সমস্ত নেতা আছে তারা কে কখন কোথায় আছে তাদের অবস্থান তাদেরকে জানাতে হবে। তো এই সমস্ত টানাপোড়েনের ভিতরে কি চুক্তি হয়েছে, যেটা বাইডেন দাবি করছেন আমরা খুশি হব যেটা হয়। যে পরিমাণ লোক মারা গেছে, প্রায় 50,000 লোক মতো মারা গেছে, 1 লক্ষের বেশি লোকের মতো নিহত হয়েছে, পুরো গাজা ধ্বংস হয়েছে। হ্যাঁ, পশ্চিম তীরা, হ্যাঁ, আহত হয়েছে 1 লক্ষের বেশি, 50,000-এর বেশি সম্ভবত নিহত হয়েছে। পুরা গাজা ধ্বংসস্তূপ হয়ে গেছে। পুরা পশ্চিম তীর যেটা মানে আব্বাসের নেতৃত্বাধীন সরকারের আন্ডারে আছে, সেইটা তো তারা অনবরত দখল অভিযান চালিয়ে যাচ্ছে, সেটাও পুরাপুরি কট্টর যে নেতানিয়াহুর সঙ্গীরা আছে তারা বলছে পুরো পশ্চিম তীর তারা দখল করে নেবে। ফলে তাদের লক্ষ্য অনুসারে তারা এগিয়ে যাচ্ছে বলে আমার মনে হয়। এখানে 6 সপ্তাহের জন্য যুদ্ধবিরতি হলে
কি এমন মানে 6 সপ্তাহে কি হবে আমি বুঝি না। স্থায়ী যুদ্ধবিরতির দাবি করা হয়েছিল, সেটা তারা রাজি নেই। 6 সপ্তাহের যুদ্ধবিরতি 6 সপ্তাহ চোখের পলকে শেষ হয়ে যাবে। ফলে এটাও যে একটা খুব শান্তিপূর্ণ কিছু হলো তা না। এবং এই যুদ্ধ স্থায়ী হওয়ার জন্য বাইডেনের শেষ মুহূর্তে একটি কথা অভিযোগ হিসাবে মানব জাতির পক্ষ থেকে, বিবেকের পক্ষ থেকে এটা উল্লেখ করা উচিত। তিনি যুদ্ধবিরতির যে কথা গত বছর মে মাসে বলেছিলেন, পাশাপাশি তিনি এই মানে অনবরত তাদেরকে অস্ত্র দিয়ে গেছেন এবং এই অস্ত্র দিয়ে ইসরায়েলের হাত শক্তিশালী করেছেন। ইসরায়েল হামাসকে ধ্বংস করা ছাড়াও চারিদিকে যত হামাসের মানে প্যালেস্টাইনদের সমর্থক যতজন আছে সবাইকে ধ্বংস করার তারা ব্যবস্থা করেছে। ফলে এই পুরো এলাকায় যে মানবিক বিপর্যয় তৈরি হয়েছে, সেটার জন্য গাজার এই ধ্বংসস্তূপের জন্য নৈতিকভাবে সামগ্রিকভাবে বাইডেন প্রশাসন সম্পূর্ণ দায়ী। এবং তার এবারে পরাজয়ের একটা কারণ কামালা হ্যারিসের, তার ভাইস প্রেসিডেন্ট। এটা তো ডেমোক্রেটিক পার্টির পক্ষ থেকে বা দলীয়ভাবে আনুষ্ঠানিকভাবে কেউ বলছে না যে তারা এই জায়গায় ব্যর্থ হয়েছে, বরং বলা হচ্ছে যে সাফল্যই, এটা সাফল্য তাদের। সাফল্য এই যে যেভাবে মিডল ইস্টে হ্যান্ডেল করেছে, বিশেষ করে গাজা এবং ইসরায়েল পরিস্থিতি হ্যান্ডেল করেছে, হ্যাঁ তারা তাদের দৃষ্টিভঙ্গি। কিন্তু এই দৃষ্টিভঙ্গিতে তিনি সাফল্য কি হলো? এই লক্ষ লক্ষ লোক আহত হওয়া, 1.5 লক্ষ লোক নিহত হওয়া, একটা অঞ্চল ধ্বংসস্তূপে পরিণত হওয়া, আর একটা অংশ পুরো দখল হয়ে যাওয়া, এবং এখন সিরিয়ার অভ্যন্তরেও মানে আবার কিছু অংশ বা এলাকা দখল করে নিচ্ছে ইসরায়েল। এটাকে যদি মানে সাফল্য বলা হয়, যুক্তরাষ্ট্র যদি মনে করে যে ওখান থেকে পুরো প্যালেস্টাইনি অংশ বিলুপ করে দিয়ে ইসরায়েল, বৃহত্তর ইসরায়েল গঠন করবে, সেটাই তাদের সুদূর প্রসারী নীতির অংশ, সেই দৃষ্টিভঙ্গি থেকে এটা সফল। সুদূর প্রসারী নীতির অংশ যদি হয় রাশাকে দুর্বল করা, তাহলে ইউক্রেনের যুদ্ধ ব্যর্থ। এটা আমার কাছে আবার ফিরবো। আমি একটু ডক্টর মোহসিন পাটোয়ারির কাছে যেতে চাই। সেটি হচ্ছে যে এই বলা হয়ে থাকে যে আফগানিস্তান থেকে যে সেনা প্রত্যাহার, সেটা হচ্ছে যে বাইডেন প্রশাসনের একটা বড় ব্যর্থতা। বিশেষ করে রিপাবলিকান পার্টির পক্ষ থেকে এরকম সমালোচনা করা হয়ে থাকে। এটি একটি প্রসঙ্গ আছে। আরেকটি এক কথা জানতে চাইবো এখনই হলো, সেটি হচ্ছে আমেরিকার 1 নম্বর প্রতিদ্বন্দ্বী কে এই মুহূর্তে, রাশিয়া নাকি চায়না? ওকে, আপনাকে অনেক ধন্যবাদ। যে প্রথম প্রশ্নটা কি জানবো? আচ্ছা, দ্বিতীয়টাতে আসি। রাইট। আপনি তো ওয়ার্ল্ড জিওপলিটিক্স তো দাবার চাল। আমেরিকার যে ব্যর্থটা, আপনি মনোপোলার ওয়ার্ল্ড ছিল, হ্যাঁ, এক নেতা এক দেশ, বাইপোলার হয়েছে আমেরিকান রাশিয়া কোল্ড ওয়ারের সময়, এখন হলো মাল্টিপোলার। এখন 3টা মেজর পাওয়ার আছে। আমেরিকান ব্যর্থতা হলো এই যে ইউক্রেন ওয়ারে আপনি 2টা মেজর পাওয়ারকে কাছাকাছি নিয়ে গেছেন, রাইট? তাদের ইন্টারেস্টটা কাছাকাছি আসছে, নিয়ে গেছেন। এটা হলো আমেরিকার ফরেন পলিসির একটা ব্যর্থতা। আর এই ব্যর্থতার মধ্যে আমি বলি যে রাশিয়া যে বেনিফিটেড হয়েছে, যে রাশিয়ার যে অস্ত্র ভান্ডার নতুন করে তৈরি করা, একটা মেজর ওয়ারের জন্য রাশিয়া এখন তৈরি, রাইট? নিউক্লিয়ার ওয়ার ছাড়াও কনভেনশনাল ওয়ার, কারণ অল ফ্যাক্টরিগুলো নতুন করে প্রোডাকশন করে করা, তারপরে চায়নাকে কাছে নিয়ে আসছে, ইরানকে কাছে নিয়ে আসছে। এই যে জিওপলিটিক্যাল একটা, আমি মনে করি এটা আমাদের ব্লান্ডার হয়েছে। আর মেজর যদি আপনি মনে করেন যুদ্ধে কি লাগে, শুধু নিউক্লিয়ার ওয়ার তো হয় না, জমি দখল করার জন্য, হাঁটার জন্য লোকও লাগে। সেই দিক থেকে যদি আপনি চিন্তা করেন, চায়না ইজ দি নাম্বার, আমি এনিমি বলবো না, নাম্বার 1 কম্পিটিটর ইন দি ওয়ার্ল্ড, রাইট? আমি বিভিন্ন কারণে, একটা কারণ আমি বলি, আমি কিছুদিন অন্য একটা বক্তৃতা দিতেছিলাম অন্য জায়গায়, আমি দেখেছি 89.5 আমেরিকার আপনার এভারেজ আইকিউ 89.5, রাইট? এভারেজ বলতে আপনার ধরেন অ্যারাউন্ড 100 আইকিউ ইন্ডেক্স আর কি। আর চায়নার হলো এভারেজ 1.4, সরি 104, বুঝতে পারছেন? 104, আচ্ছা 104 এভারেজ আইকিউ আর কি। এই যে লোকগুলা যে আগে আসতেছে, 1.4 বিলিয়ন লোকের মধ্যে এভারেজ হলো 104, আর 330 মিলিয়নের মধ্যে এভারেজ হলো ধরেন 89, আমি ধরলাম 100, রাইট? তারা তো ইন্টেলেক্ট, বুদ্ধিমত্তা, নাম্বারে
তার আগে আছে। যুদ্ধ করলে শুধু নিউক্লিয়ার ওয়ার না, নিউক্লিয়ার ওয়ার তো তাদেরও আছে। চায়নার নৌবাহিনী ইজ ওয়ান অফ দি স্ট্রংগেস্ট নৌবাহিনী এখন পৃথিবীতে। তারপরে তার জনবল আছে এবং তার মানি আছে। আমাদের মতো $37 ট্রিলিয়ন ডেট নাই, রাইট? এই জিনিসগুলো আপনাকে দেখতে হবে। চায়না ইজ দি ফর্মিডেবল ফোর্স ইন ফিউচার। আর আমি বলি না ফরেন ফোর্স হলে তাদের সাথে যুদ্ধ করে, সেটা আমি চাচ্ছি না। কে হারবে কে জিতবে ওটা আলোচনার বিষয় না, কারণ কেউ হারবে, কোনো যুদ্ধে কেউ জিতে না। যে যারাই ইনভলভ হয় তারা সবাই হারে। আমরাও হারছি ইউক্রেনে, ইউক্রেনটা তো ডেফিনেটলি হারছে, রাশিয়ানরাও তাদের কিছু লোক হারিয়েছে, রাইট? কিন্তু মাঝখান দিয়ে কি হয়েছে, মাঝখান দিয়ে সবাই মানে একটা ইউরোপিয়ান ইউনিয়নের মধ্যে একটা ডিসরাপশন চলে আসছে। তো এই জিনিসগুলো আর কি, সব চায়নাকে আমি মনে করি নাম্বার 1 প্রতিদ্বন্দ্বী আমি বলবো, আমি এনিমি বলবো না, রাইট? তাদের সাথে আমাদের যুদ্ধ হয় নাই, কিছু হয় নাই, আমরা যত কথাই বলি। আরেকটা প্রশ্নটা কি করছিলেন যেন আপনি? আচ্ছা, এখানে একটি প্রসঙ্গে ক্রমে বলে নেই, সেটা হচ্ছে যে এই যে আপনি বললেন যে কম্পিটিটর, প্রেসিডেন্ট বাইডেন কিন্তু এই কম্পিটিটর শব্দটা ব্যবহার করেছেন এবং তিনি বলেছেন যে এই জায়গা থেকে চায়না যাতে আমেরিকাকে টপকে নাম্বার 1 পজিশন নিতে না পারে সেইটা সম্ভব করেছে তার প্রশাসন। এটা তিনি বলেছেন আজকে যে পররাষ্ট্র মন্ত্রণালয় বা স্টেট ডিপার্টমেন্ট যে বক্তব্য রেখেছেন সেখানে তিনি বলেছেন। এখন এই কন্টেইন করা, চায়নাকে নিয়ন্ত্রণ করে রাখা, একটু অন্য ভাষায় বললে দাবিয়ে রাখা, সেটা কি আসলে কতখানি ঠিক জিনিস? সেটা হয়েছে, আপনি দাবাই তো রাখতে পারবেন না, কতগুলো জিনিস আছে। তা আপনার সেমিকন্ডাক্টর এক্সপোর্ট ভেরি হাই, সেমিকন্ডাক্টর এক্সপোর্টের উপরে ব্যান আছে, বুঝতে পারছেন? তারপরে চায়নার যে হাওয়াই যে টেলিফোন আছে, ভেরি স্মার্টফোন, ওগুলা ইম্পোর্টের উপরে প্রতিবন্ধকতা আছে, বন্ধ করে দিছে। এই কতগুলো জিনিস করে এখন হয়েছে কি, আপনাকে যখন আমি কোনো সুযোগ না দেই তখন আপনি কি করবেন? আপনি বাধ্য হয়ে আপনার জনগণ চেষ্টা করবে ইনোভেটিভ নিজেদের মধ্যে ডেভেলপ করা, এবং সেটা চাইনিজ করতেছে। চাইনিজ যে ইভি মার্কেট, চাইনিজ ইভি ইজ ওয়ান অফ দ্য লার্জেস্ট মার্কেট। এই যে এলন মাস্ক যে তার যেই সাংহাইতে যে ফ্যাক্টরি, ওয়ার্ল্ডের লার্জেস্ট ফ্যাক্টরি, আই থিঙ্ক জার্মানির পরে, সেই ফ্যাক্টরিতে আপনার কনজিউমার কারা, অলমোস্ট 30% অফ দ্য এভি হলো এলন মাস্কের ওখান থেকে যায়। সুতরাং ওদের যে টেকনোলজি, ওরা টেকনোলজিতে এবং স্পেস টেকনোলজি থেকে শুরু করে কোনো টেকনোলজি তেমন একটা পিছিয়ে নেই, হয়তো একটু পিছিয়ে আছে কিন্তু তেমন একটা পিছিয়ে নেই। সুতরাং আপনি তাদেরকে কন্টেইন করতে পারবেন না। জনগণ আছে, টেকনোলজি আছে, মানি আছে, হাউ ইউ স্টপ দেম? এখন এটা আমার মনে হয় এই জিনিসগুলো আমাদের কম্পিটিশন ইজ গুড, কারণ কম্পিটিশন করলে আপনি ভালো ইনোভেশনটা ভালো হয়, রাইট? এবং সেই ইনোভেশন করার জন্য আপনার ব্রেইন দরকার। আমাদের ব্রেইন আছে, ইমিগ্রেশন নিয়ে আমরা করতেছি প্রবলেম। আমেরিকা হ্যাজ দি পাওয়ার টু অ্যাট্রাক্ট বেস্ট অফ দি ওয়ার্ল্ড, বাট নট বেস্ট অফ দি বেস্ট ফ্রম চায়না। আপনি রিমেম্বার 20 years ago কোনো স্কুলে গেলে, গ্র্যাজুয়েট ল্যাবে গেলে 10 জন গ্র্যাজুয়েট স্টুডেন্টের মধ্যে 6 জনে ছিল চাইনিজ। এখন আপনি যান, আপনি সেটা দেখবেন না। এবং ফরেন স্টুডেন্টের মধ্যে চায়না এখন সেকেন্ড, ফার্স্ট হলো ইন্ডিয়া, বুঝতে পারছেন? সুতরাং তারা আস্তে আস্তে সেলফ সাফিসিয়েন্ট হয়ে গেছে। 20 বছর আগে জার্নাল খুললে ভালো একটা পাবলিকেশন পেতে কষ্ট হইতো ফ্রম চাইনিজ অরিজিন। নাও দে হ্যাভ টনস, দে আর সাম অফ দ্য টপ ইউনিভার্সিটিজ ইন দ্য ওয়ার্ল্ড। তো এই যে জিনিসগুলা, আর ফরেন রিলেশনে এই যে লোন দেওয়া, ট্রিলিয়নস অফ ডলার লোন দেওয়া, আফ্রিকাতে ধরেন, আপনি ধরেন বাংলাদেশের ইনভেস্টমেন্টে ধরেন, আপনি ধরেন সাউথ আমেরিকায় ধরেন, রাইট? হ্যাপি রোড অ্যান্ড কি যেন একটা দিয়েছিল, রোড অ্যান্ড বেল্ট ইনিশিয়েটিভ, হ্যাঁ, রোড অ্যান্ড বেল্ট, বিলিয়নস অফ ডলার যে ইনভেস্ট করছে বিজনেসের জন্য। আমার মনে হয় তাদের সাথে আমাদের ওই কম্পিটিশনে থাকা উচিত, কনফ্লিক্টে না যাওয়াই ভালো আমি মনে করি। আর রিজিওনাল যেটা আপনি বললেন, রিজিওনাল ইনফ্লুয়েন্স, ওই যে মনরো ডক্টরিন সেই 17 কথা, সে বলছিল যে রিজিওনাল ইনফ্লুয়েন্স মানে আমরা এখানে আছি, এই নর্থ আমেরিকান কন্টিনেন্ট, এটা হলো আমাদের এখানে ইউরোপিয়ান পাওয়ার যেন এখানে এসে করতে না হবে। এই ডক্টরিনটার উপরে আমরা মোর জোর দেওয়া উচিত, রাদার দেন গোয়িং টু 10,000 miles away and try to contain them. আরেকটা প্রসঙ্গ আছে, সেটি হচ্ছে আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার প্রসঙ্গে করেছিলাম, কিন্তু সময় নাই আমার হাতে। এই প্রসঙ্গটা আমি বলবো যে সেটা আমি বাইডেনের ব্যর্থতা আমি বলবো না, উইথড্র করাটা ঠিক হয়েছে, ওটা ডিসিশনটা প্রেসিডেন্ট বাইডেন নিয়েছিলেন, রাইট? উনি উইথড্র করছেন, উইথড্রর প্রসেসে কিছুটা দুর্বলতা থাকতে পারে,
13 জন লোক মারা গেল ওখানে লাগবে, কিন্তু আমার মনে হয় ওটা সঠিক হয়েছে। আমরা 20 বছরের উপরে পৃথিবীর সর্বাধিক যুদ্ধ আমেরিকার, ওখানে ট্রিলিয়নস অফ ডলার খরচ, এগুলা আমার মনে হয় বাইডেন বুঝতে পারছে, ট্রাম্প বুঝতে পারছে, ডিসিশন নিছে, বাইডেন এটাকে কার্যকর করছে। থ্যাংক ইউ সৈয়দ মাহমুদুল্লাহ। জি, আপনার কাছে সৈয়দ মাহমুদুল্লাহ, আপনার কাছে একই বিষয়ে আপনি এইটাকে 6 মাস পার হয়ে গিয়ে সেখান থেকে সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত প্রেসিডেন্ট বাইডেন নিয়েছেন, এবং তিনি কিন্তু সিদ্ধান্তটা ওখানে স্টপ করতে পারতেন বা অন্যভাবে করতে পারতেন। কেউ কেউ বলছেন যে একটা ইউনিট রেখে সেখান থেকে প্রত্যাহার করা যেত, সেগুলো না করে এরকম যেভাবে করা হয়েছে সে প্রসেসটি অনেক প্রশ্ন করেছেন। আপনি কিভাবে দেখছেন বিষয়টা? সেটা লজিস্টিক্সটা ঠিক মতো হয়নি, সেই জন্য ওই ধরনের ডিজাস্টার হয়েছে, ক্যাওটিক হয়েছে। একটা বৃহৎ শক্তি ওখান থেকে ভিয়েতনাম থেকে করার সময় যেরকম হয়েছে এরকম ক্যাওটিক হয়েছে। ওটা হতো না যদি প্রপার প্ল্যানিং হতো, প্ল্যানিংয়ে অনেক প্রবলেম ছিল এটা। তাছাড়া আরো একটু বিলম্ব করে করা যেত, ট্রাম্পের আমলেই চুক্তিটা হয়েছে। কিন্তু আপনি সম্ভবত ব্রিটেনের টিউলিপ সংক্রান্ত কিছু প্রশ্ন, আমি এটা করতে যাচ্ছিলাম, সময় যদিও নাই। জি, আপনি আলোচনা করবেন। জি অবশ্যই। আচ্ছা, টিউলিপের ব্যাপার যেটা, শেখ হাসিনার ভাগ্নে, বোনের মেয়ে, রেহানার মেয়ে, সেখানে তার সম্ভবত তার সম্পর্কিত যত তথ্য আসছে তাতে করে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট আছে, তার উপরে প্রচন্ড চাপ বাড়ছে। আমার মনে হচ্ছে অতি একবারে ম্যাটার অফ টাইম তাকে মন্ত্রিত্ব হারাতে হবে, এবং সম্ভবত তিনি সেই দেশের পার্লামেন্টের সদস্য পদও তাকে ছাড়তে হবে। দুঃখজনক হচ্ছে যে আমার ধারণা ছিল ব্রিটেনে লেখাপড়া করেছেন, সেখানে মানুষ হয়েছেন, এসব কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট সম্পর্কে, এগুলা সম্পর্কে তিনি ওয়াকিবহাল থাকবেন। কিন্তু আনফর্চুনেটলি তিনি মানে ন্যূনতম তাকে যদি বেনিফিট অফ ডাউটও দেওয়া যায় যে তিনি অন্য কারো সম্পত্তি নেননি, নিজে তাকে হস্তান্তর করা হয়নি, এই বেনিফিট দিলেও তিনি বিনা ভাড়ায় একজনের সম্পত্তি, একজনের বাড়িতে থেকেছেন, যেই ব্যক্তি তার খালা মন্ত্রিত্বের আমলে আওয়ামী লীগের সরকার থেকে নানা ধরনের সুযোগ সুবিধা নিয়েছেন বলে অভিযোগ আছে। তিনি এই ধরনের বিদেশে লেখাপড়া করা একটা মানুষ কিভাবে এই ধরনের মানে আহাম্মক হতে পারে, মানে এটা ধারণা করা মুশকিল। ব্রিটেনের কতগুলো বড় বড় অর্গানাইজেশন, অক্সফ্যাম এবং আরো কতগুলো অর্গানাইজেশন দাবি করেছে তাকে মন্ত্রিত্ব দেয়, হ্যাঁ, অ্যামনেস্টি মন্ত্রিত্ব থেকে বাদ দেওয়ার জন্য। কমপক্ষে তার মন্ত্রিত্ব, তিনি মিনিস্ট্রি অফ ফাইন্যান্সের 4র্থ নম্বর মন্ত্রী, তাকে জুনিয়র মন্ত্রীদের একজন, মেইন মন্ত্রী না তিনি। তার মধ্যে আবার দুর্নীতি দমন বিভাগের উপর নজর রাখার ব্যাপার আছে। কমপক্ষে তার উপর দাবি হচ্ছে যে দুর্নীতি দমন বিভাগের অংশটা তিনি নিজেকে প্রত্যাহার করে নেওয়ার জন্য। আর সবচেয়ে বেশি দাবি হচ্ছে তিনি রিজাইন করার জন্য অথবা তাকে ফায়ার করার জন্য। আমার যেন মনে হচ্ছে জাস্ট ম্যাটার অফ টাইম। এটা অত্যন্ত দুঃখজনক। তবে বাংলাদেশে গণভবনে যে গিয়ে সানডে টাইমসের সম্ভবত প্রতিনিধি যেটা দেখেছেন, এটা এমন কিছু বোঝা যায় না। খালা তার প্রধানমন্ত্রী ছিলেন আরেক দেশের, তার কিছু প্যাম্ফলেট ফায়ার যদি সেখানে থাকে, উনি পাঠিয়েছিলেন দেখার জন্য, সেখানে পেয়েছে, তার তো আর কিছু, তার অলংকার পাওয়া যায়নি, তার কিছু অন্য কিছু পাওয়া যায়নি, খারাপ কিছু পাওয়া যায়নি। ফলে সেটা নিয়ে একটা বিগ ডিল বানানোর মতো সেখানে আমি কিছু দেখছি না। আর তার নামে ঢাকায় যে জমি বরাদ্দ করা হয়েছে তার পরিবারের নামে, সেইটা অ্যাগেইন কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট আছে। তাকে অন্যায়ভাবে দেওয়া হয়েছে কিনা, তার মার ঢাকায় যদি অন্য প্রপার্টি থাকে বা তার প্রপার্টি থাকে, তার প্রপার্টি থাকা সত্ত্বেও তিনি নিয়েছেন কিনা এটা দেখতে হবে। মায়ের থাকলে তিনি নিতে পারেন কিনা এটা আমি জানি না, কিন্তু তিনি যদি অন্যায়ভাবে নিয়ে থাকেন সেটা তদন্ত সাপেক্ষ। কিন্তু ব্রিটেনের ব্যাপারটা, ব্রিটেনের এই পর্যন্ত যা হয়েছে সবকিছুতে দেখা যাচ্ছে যে তিনি ভয়ঙ্কর ভাবে নির্বুদ্ধিতার পরিচয় দিয়েছেন, কমপক্ষে দুর্নীতি না করলেও নির্বুদ্ধিতার পরিচয় দিয়েছেন। 3টা ফ্ল্যাটের খবর জানা গেছে যেখানে উনি এখন করছেন বা আগে করেছেন, কিন্তু এগুলো সবই তো উপহার পেয়েছেন। উপহার পাওয়া কি অপরাধ নাকি? না, তাকে উপহার দেওয়া হয়নি, মানে তাকে ফ্ল্যাট স্থানান্তর করা হয়েছে এটা এখনো আমি জানছি না। তিনি বসবাস করেছেন ওগুলাতে, তাকে তার সত্ত্ব দিয়ে দেওয়া হয়েছে না বিনা ভাড়ায় থাকতে দেওয়া হয়েছে? বিনা ভাড়ায় থাকতে দিক, উপহার দেওয়া তো ভয়ঙ্কর খারাপ,
কিন্তু বিনা ভাড়ায় থাকতে দিলে ওনাকে কেন বিনা ভাড়ায় থাকতে দেবে? আর আমি বিনা ভাড়ায় কার থেকে নিচ্ছি, তিনি কে? এবং তারপরে বিভিন্ন সময় সমস্ত লোকজনের সাথে তার কথাবার্তা ইত্যাদি, এবং বিভিন্ন সময় বলেছেন আওয়ামী লীগের কোনো লোকজনের সাথে কোনো সম্পর্ক নাই, কিন্তু দেখা যাচ্ছে যে লন্ডনে আওয়ামী লীগের কিছু মিটিং এ তিনি অংশগ্রহণ করেছেন। শেখ হাসিনা যখন লন্ডনে গেছেন তার কিছু মিটিং অংশগ্রহণ করেছেন। তখন কিন্তু তিনি এমপি ছিলেন না, তখন তিনি ছিলেন কাউন্সিল মেম্বার। না, এমপি হওয়ার পরেও তিনি দু একটা মিটিং গেছেন, এটা দেখা যাচ্ছে। আর এমপি হওয়ার আগে যদি তিনি করে থাকেন, তবে সবচেয়ে যেটা মানে অগ্রহণযোগ্য অভিযোগ এই পর্যন্ত, সেটা হচ্ছে যে বাংলাদেশের রূপপুর নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টে $5 বিলিয়ন মানে টাকা তছরুপ করা হয়েছে। এটা অ্যাবসলিউটলি কোনো নাই, কারণ 2400 মেগাওয়াট বাংলাদেশে, $12.65 বিলিয়ন টোটাল। টার্কিতে একই সময় হচ্ছে 4800 মেগাওয়াট, সেখানে হচ্ছে এর ডাবল অ্যামাউন্ট। ফলে এটা যদি 5 বিলিয়ন হয়, ওখানে তো 10 বিলিয়ন কেউ তছরুপ করেছে। এটা একেবারেই ভুয়া অভিযোগ বলে আমার মনে হয়। এই বিষয়ে সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এখনো কোনো মামলা বা অভিযোগ দেওয়া হয়নি। টিউলিপ সিদ্দিকীর প্রসঙ্গটা আমরা শেষ করব, অনুষ্ঠানই শেষ করতে চাই। ডক্টর মহসিন পাটোয়ারী, এই এক কথায় কিছু বলবেন টিউলিপ সিদ্দিক সম্পর্কে? না, আমি বললাম মহমুদুল্লাহ ভাই যেটা বললেন, বিইং এ পলিটিশিয়ান, ইউকেতে তারা পার্লামেন্ট হয়েছে, মন্ত্রী হয়েছে, এটা আমাদের প্রাইড যে বাংলাদেশি অরিজিন একজন এটা হয়েছে। শি ডিসঅ্যাপয়েন্টেড আস। ইট ইজ মেয়ার স্টুপিডিটি ইন অন হার পার্ট। ওকে, শি ডিসঅ্যাপয়েন্টেড মেনি, ইউ নো, ফর দ্যাট। ডক্টর মহসিন পাটোয়ারী, সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সৈয়দ মাহমুদুল্লাহ, আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ। আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠানে এই মতো দেখা হবে আগামী পর্বে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।